যখন থেকে প্রচণ্ড পরিমাণে গরমটা শুরু হয়েছে, আমার এই পিতলের থালা বাসনগুলো কেন জানি না কালো কালো হয়ে যাচ্ছে। আমি বেশিরভাগ সময় আর কি ঠাকুরের থালা বাসনগুলো মেজে দিই, তবে এই যে 1-2 সপ্তাহ হয়ে গেল ঠিক মতন আর কি মাঝামাঝি সময় পাচ্ছি না। আর যখনই সময় পাই পিতাম্বরী পাউডারটা দিয়েই পরিষ্কার করতাম। তবে আজকে হঠাৎ দেখলাম যে বাড়িতে যেহেতু পাতিলেবু আছে, লেবু দিয়ে পরিষ্কার করি। তবে বিশ্বাস করো পিতাম্বরী পাউডার যে মানে যত তাড়াতাড়ি কাজ না করে, সবথেকে ভালো কাজ করে দেখলাম এই যে লেবু দিয়ে পরিষ্কার করেছি, মানে হালকা করে ওই 2 মিনিটের জন্য মাখিয়ে রেখেছিলাম, একদম কিন্তু নতুনের মতন হয়ে গেছে দেখো। তো ভাবলাম এই কাজটা করে রেখে দিই, চিকুর পাপা যেহেতু সকালে অফিস যাওয়ার সময় না ঠাকুর পুজো করে দেয়। আর এমনিতেও বেলার দিকে আমি ওই সমস্ত রান্নাবান্না সেরে ঠাকুর পুজো করতে করতে দুপুর হয়ে যায়, যেটা আমার একদমই ভালো লাগে না। আমার সবসময় মনে হয় আমি ঠাকুর পুজো দিই কিংবা অন্য কেউ দিক, যাতে সকাল সকাল করে দেয়। ওই বৃহস্পতিবার করে আর সোমবার করে আর কি আমি পুজো করার চেষ্টা করি, যেহেতু এই দিনগুলোতে আমার খুব ভালো লাগে পুজো করতে। আর এমনিতেও বৃহস্পতিবার ঠাকুর ঘরে অনেক কাজ থাকে, যেটা ছেলেরা অতটা গুছিয়ে পারে না, সেই কারণে। বুঝতে তো পারো ওই যে ছোট বাচ্চা সামলে, সংসারে কাজকর্ম রান্নাবান্না সামলে না ওই সকাল সকাল আর পুজো করা হয়ে ওঠে না। আমি দেখেছি যাদের বাড়িতে কাজের লোক আছে, বাড়িতে কোনো কাজই করতে হয় না, তারা কখন পুজো দেয় জানো? ওই দুপুর 2:30-3টের সময় শাঁখ ঘণ্টা বাজিয়ে পুজো করে। আমার সেটা দেখে মাঝে মধ্যে অবাক লাগে যে ভগবান তাদেরকে অঢেল টাকা পয়সা দিলেও দেখো ভগবানকে তাদের ঠিকঠাক মতন পুজো করা তাদের কাছে সময়ই নেই। তো যাই হোক, আজকে সকাল থেকে একটা বীভৎস গরম যাকে বলে, একটা গুমসো গরম, ঠিক সেই রকমই আর কি। তাও তো সকাল সকাল উঠে পড়েছিলাম, 7টার সময় উঠে আর কি সমস্ত কাজকর্মগুলোই সেরেছিলাম। আর এখন এই যে বিছানাটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, ভাবছি বেলার দিকে বালিশগুলোকে সামান্য রোদে দেবো, তা না হলে না বালিশগুলো কেমন যেন চিটে চিটে হয়ে যায়। আর উঠোনে তো ভালোই রোদ আসে, ভাবছি চেয়ারে করে রোদে দিয়ে দেবো। এখন আপাতত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আমি সবসময় না আমার এই যে বালিশগুলোকে সাজিয়ে রাখি, একটু এদিক ওদিক করে রাখলে দেখতে বেশ কিন্তু ভালো লাগে। বিছানার উপরে আমার হাবিজাবি জিনিসপত্র রাখতে একদমই ভালো লাগে না, সেই জন্য এই পাশে ছোট একটা টুল রেখেছি, এখানে একটা মশারি, আর রাত্রিবেলা ওই মাঝে মধ্যে ভোরের দিকে যখন বৃষ্টি হতো ঠান্ডা লাগতো তখনই একটা কাঁথা রেখেছিলাম, আর একটা ওই পিলো রেখেছি আর কি। তো সেগুলোই এখানে রেখেছি। আর এখন যা গরম শুরু হয়েছে এই কাঁথাও লাগবে না। অন্য সময় আমি আর চিকুর পাপা মশারিটা ভাঁজ করে নিই, তবে আজকে আর একদমই মানে খেয়াল ছিল না যে ওকে বলবো যে মশারিটা ধরো। আর মশারি কিন্তু প্রপারভাবে ভাঁজ করতে গেলে একা ভাঁজ করতে খুব অসুবিধা হয়, দুজন হলে ভালো হয়। তো আমি আমার মতন পাকিয়ে পাকিয়ে আর কি রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন করে না ডাস্টিংয়ের কাজটা আমি অফ ক্যামেরাতেই ঝটপট সেরে নিই। এত গরম হয় না, তখন আর ক্যামেরা অন করে কাজ করতেও ইচ্ছে হয় না। আর এখন চলে এসেছি আমার রান্নাঘরে। আমার এই ছোট্ট রান্নাঘরটা তোমরা অনেকেই খুব পছন্দ করো। ইচ্ছে আছে রান্নাঘরটাকে একটু ডেকোরেশন করব, কয়েকটা জিনিস অনলাইনে অর্ডার করেছি, সেগুলো এখনও পর্যন্ত আসেনি। ওই 23-24 তারিখের মধ্যে চলে আসবে, তখন তোমাদেরকে শেয়ার করব। ভাবছি রান্নাঘরটাকে সুন্দর করে গোছাবো, তবে কোথা দিয়ে যে কাজ শুরু করব সেটা বুঝতে পারছি না। তার মধ্যে আবার প্রচণ্ড পরিমাণে গরম শুরু হয়েছে। নর্মালি কাজকর্ম করতে ভালো লাগে না, সেখানে এক্সট্রা কাজকর্ম তো একদমই ইচ্ছে হচ্ছে না। আর রান্নাঘর প্রপারভাবে গোছাতে গেলে কিন্তু সমস্ত জিনিস আমাকে নামাতে হবে, রান্নাঘরটা আগের মতন ফাঁকা করতে হবে, তারপরেই কিন্তু গোছাতে পারবো, তাই না? ভাবছি একটু বৃষ্টিটা হোক তারপরে আর কি, বা গরমটা কমুক, তারপর রান্নাঘরটা গোছাবো। আর এখন এই যে সকালবেলা আমি আগে না রান্নাঘরটাকে মুছে নিয়েছি, সেলফ কাউন্টারটা। আগের দিন রাত্রিবেলা আমি কয়েকটা বাসন আর মাজতে পারিনি, যেহেতু আগে ভাগে ধরো মাঝে মধ্যে কি হয়, চিকু ধরো সন্ধ্যাবেলা কিছু খেলো না, কিংবা ওকে রাতে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে, তখন আমি আর চিকু আগে খাওয়া দাওয়া করে নিই, মানে ওই 8:30 পৌনে 9টার মধ্যে খাওয়া দাওয়া করে নিই। আর চিকুর পাপার জন্য রেখে দিই, ও এলে খাওয়া দাওয়া করে। কালকে ঠিক সেরকমই হয়েছিল, ওর কয়েকটা বাসন ছিল, সেগুলো আর মাজতে ইচ্ছে করছিল না, শুয়ে পড়েছিলাম। তো সেই বাসনগুলো থেকে গেছে, এখনই মেজে নেব। তার আগে সেলফ কাউন্টারটা মুছে নিয়েছি, আর কয়েকটা যে বাসন ছিল সেগুলো এখন জায়গায় রেখে দিয়েছি। তারপর রান্নাঘরে মাজা ঘষার কাজটা করে নেব।
আর এই যে ছোট্ট প্লাস্টিকের জারটা দেখতে পাচ্ছ, এর মধ্যে একটা ছোট পলিথিন দিয়ে আমি ময়লা ফেলতে থাকি। আসলে আমি না ময়লা জমিয়ে রাখি না বলে সেই জন্য আমার বড় জায়গা লাগে না। এই ছোট একটা এরকম জার হলেই হয়ে যায়। প্লাস্টিকটা মুখে দিয়ে রাখি, অল্প ময়লা হলে সেটাকে ছুঁড়ে ফেলে দিতে পারি। আর এখন এই যে বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর আগের দিনের মানে চিকুর স্কুল ব্যাগে দেখলাম ওর টিফিন বক্সটা বার করেনি, সেটাও এখন বার করে একসাথে মেজে নিচ্ছি। আজকে ওকে ভাবছি সকালে পাস্তা বা কিছু একটা কেক টেক করে টিফিনে দিয়ে দেবো। আর চিকুর পাপার আজকের অফিসে খাওয়া দাওয়া রয়েছে, যার জন্য ও আর আজকে কোনো রকম খাবার নিয়ে যাবে না। সেই জন্য সকালে উঠে রান্নার দিকে আমাকে আর যেতে হয়নি, ওই বেলার দিকে আর কি করে নেব। আর অর্পিতা আমাকে জিজ্ঞাসা করেছো চিকু কত বছরে স্কুলে ভর্তি হয়েছে। কি জানো তো, আমরা চিকুকে একটু দেরি করেই স্কুলে ভর্তি করেছি। এই কারণে, যেহেতু বাচ্চাদের যে শৈশব জীবনটা, খেলাধুলো এদের তো সেরকম হয় না, এখানে ওই চার দেওয়ালের মধ্যেই থাকে। যে আমরা যেরকম ছোটোবেলায় সবার সঙ্গে হই হুল্লোড় করে সময় কাটিয়েছি, খেলাধুলো করতাম, রান্নাবাটি, এখনকার বাচ্চাদের কিন্তু সেটা আর হয় না। যার জন্য বাড়িতেই খেলাধুলো করতো, সেই জন্য ইচ্ছে করে দেরিতে ভর্তি করেছিলাম। চিকুকে যখন ভর্তি করেছিলাম তখন ওই 4 বছর 2-3 মাস ছিল, তো ওই বয়স থেকে ওকে ভর্তি করা হয়েছে। আমার আগের ভিডিওতে সিম্পলি লাইভ আইডি থেকে এক বন্ধু জিজ্ঞাসা করেছিলে, দীপা এই বাড়িটা কি তোমার এগ্রিমেন্ট করা? এই বাড়িটা বলে নয়, আমাদের এই সোসাইটিতে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এগ্রিমেন্ট না ছাড়া তোমাকে ঢুকতে দেবে না, এগ্রিমেন্ট করতেই হয়। আর এখানকার নিয়ম হলো 11 মাসের এগ্রিমেন্ট করতে হয়, বুঝতে পারলে? আর এছাড়া 11 মাস হয়ে গেলে কিন্তু তোমার ভাড়া বাড়বে। আবার কি তোমার মানে এক এক জায়গায় দেখেছি 11 মাস হয়ে গেলে টাকা এমন মানে এত অংশে বাড়িয়ে দেবে যেটা তোমার ভাবনারও বাইরে হয়ে যাবে। সেই মুহূর্তে কি করতে হবে জানো তো, তোমাকে নয় সেই বাড়িটা চেঞ্জ করতে হয়তো হবে, কিংবা তোমার এরকমও মনে হতে পারে যে আমি এত টাকা দিয়ে যখন ভাড়া দেবো, আমি এতটা ভিতরে কেন থাকবো, আমি রাস্তার পাশে আরেকটু না সামনে যেখানে আমার সুযোগ সুবিধা হবে বা মার্কেটের পাশে সেখানে থাকবো। এই রকম মানে এই জন্য আর কি মানুষ থেকে ঘর বাড়ি চেঞ্জ করে থাকে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলোর প্রত্যেকটা মাজা হয়ে গেছে, ঝুড়িটা এখন ওইদিকে জল ছড়াতে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার সিঙ্ক এরিয়াটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই সিঙ্ক এরিয়াটা কিন্তু প্রত্যেকবারে আমি যতবারই বাসন মাজি না কেন স্কচ ব্রাইট দিয়ে এই জায়গাটাও পরিষ্কার করে নিই, তার জন্য দেখো এতটাই পরিষ্কার থাকে। তো ভাবলাম সকালবেলা আজকে যখন রান্না বান্না নিই একটুখানি চালটা ভিজিয়ে নিই, তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে আর এদিকে আমার একটু গ্যাসটাও সাশ্রয় হবে। তা না হলেও সাথে সাথে চাল বার করে ভাত বসিয়ে দিলে না অনেকটা সময় লেগে যায় ভাত হতে হতে। আমার কোনো একটা বন্ধু জিজ্ঞাসা করছিলে যে চিকুর কবে থেকে স্কুল ছুটি পড়বে, যা পরিমাণে গরম পড়েছে। চিকুর সামার ভ্যাকেশনের ছুটি কিন্তু আজকে স্কুল হয়েই ছুটি হবে, মানে আজকে যেহেতু শুক্রবার আজকে স্কুলটা হয়েই ছুটি হবে। আর তারপরে আর কি 1 মাস পরেও স্কুল খুলবে। বাচ্চারা স্কুলে গেলে না মায়েরা কিন্তু অনেকটা স্বস্তি পায়, তবে এখন আর স্কুলে পাঠাতে ইচ্ছে করে না, বিশ্বাস করো। যেহেতু আবার আমাকে আনতে যেতে হয়, তো বাচ্চারা কিন্তু স্কুলে থাকলে কোনো কষ্ট পায় না, যেহেতু ভিতরে এসি চলে, পাখা চলে, ওদের কোনো অসুবিধাই হয় না। তবে যখন ওই ক্লাস থেকে বার হয় হুট করে ওই যে গরমটা লাগে, তখন কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। চিকুর কিন্তু ঠিক সেই রকমই হয়ে রয়েছে, ঠান্ডাটা হালকা লেগে রয়েছে। তবে কি আর করা যাবে, আস্তে আস্তে হয়তো সয়ে যাবে, এই ব্যাপারটা আর কোনো রকম সমস্যা করবে না। তো তাও একদিকে ভালো হয়েছে গরমের ছুটিটা আজকেই ছুটি হয়ে পড়লে, তাহলে অন্তত বাড়িতে ওকে পড়তে বসাতে পারবো। পরিমাণে গরম শুরু হয়েছে, প্রত্যেক দিনকে না চিকুকে এবং চিকুর পাপাকে কি করি একটু গ্লুকন-ডি জল করে দিই। একটা ছোট্ট বোতল রেখে দিই চিকুকে, যেটা গ্লুকন-ডি জল করে দিই। আর যেটা স্কুলের বোতলে সেটাতে নর্মাল জল দিয়ে আর কি চিকুর পাপাকেও দিয়ে দিই। আর আজকে আমার একটু ইচ্ছে হলো যে আমি একটু গ্লুকন-ডি জল খাবো বলে আমার জন্য করে নিয়েছি আর চিকুকে দিয়েছি। চিকুর পাপা আজকে আর নিয়ে যায়নি। তো যাই হোক, এখন এই যে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। আর তার আগে কিন্তু সবার প্রথমে সকালে উঠে আর ওই যে মেন গেটটার কাছে জল ছড়া দেওয়া এবং ঘরটর মোছা সমস্তটাই কিন্তু করে নিয়েছিলাম। আর এখন এই যে বেলার দিকে একটু ঝাটফাট দিয়ে দিচ্ছি, ওরা যেহেতু এরপরে বেরিয়ে যাবে। আর চুমকি আমাকে বলেছো, দিদিভাই তুমি এবং চিকু তোমরা সবাই কেমন আছো? আমিও সেম তোমার মতনই। তো থ্যাংক ইউ চুমকি। আর হ্যাঁ, আমরা সবাই ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই জানিও। এই যে রুমটা দেখতে পাচ্ছ, এটা আমাদের ঠাকুর ঘর কিংবা লিভিং রুম বলতে পারো। আর এই সাইডটাতে না কয়েকটা ব্যাগপত্র ছিল, ওই যে একটা নীল বড় ব্যাগ দেখতে পাচ্ছ, ওখানটাতে জামা কাপড় ভরে রেখেছি। কয়েকদিন পরেই আর কি আশ্রমে লোকেরা আসবে, ওই জামা কাপড়গুলো ওনাদেরকে আর কি দিয়ে দেবো।
সেই জন্য আলাদা করে গুছিয়ে রেখেছি। তারপর আর কি ঘরটা অনেকটাই ফাঁকা হয়ে যাবে। আর একটা পেটিও রয়েছে টুকটাক জিনিসপত্র, ওই আমার ওই ঘর সাজানোর জিনিসপত্র, সেগুলো ভাবছি ফেলে দেবো, কেননা বেকার রাখবো না। আর এমনিতেও দেয়ালে ওই সমস্ত আর লাগাতে পারবো না, সেই কারণে আর কি। তো যাই হোক, ঘর বারান্দা ঝাঁটটার দেওয়া হয়ে গেছে। এখন এই যে পাপোশগুলোকে রোদে দিয়েছিলাম, এই যে দেখো না, সকাল 7:30 8টা থেকে কী যে কাঠফাটা রোদ, তারপরে বেলার দিকে আর না দম ফেলা যায় না, এত গরম থাকে আর কি। তো এদিকে পাপোশগুলোকে জায়গায় দিয়ে দিচ্ছি। আর এমনিতেও এই বাড়িটা পুরো ফ্ল্যাট সিস্টেমে বানাতো, যার জন্য কোনো রকম স্টোরেজ না থাকার জন্য জিনিসপত্র আমাদের একটু এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হয়, তা না হলে কোনো উপায় নেই। আমি এত বছর ভাড়ার থেকেছি, কখনো খাটের নিচে আমি জিনিসপত্র না অগোছালো করে রাখি না। খাটের নিচে জিনিসপত্র রাখতে আমার একদমই ভালো লাগে না। খাটের নিচ ফাঁকা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, প্রত্যেক দিন ঝাড় দেবো, মোছামুছি করতে পারবো, ওটাই যেন শান্তি লাগে। কোথায় যাচ্ছ বলো? ওলে বাবা, তোমার শু কোথায়? শু কোথায়? ওর পাপা যেহেতু অফিস টাইমে আর কি চিকুকে ছেড়ে দেয়, যার জন্য অনেকটা সুবিধা হয়। তাই দেখো না কি রোদ। আর আমাদের এই সামনের দিকে জায়গাটাতে না, রোডটাতে এত ধুলো, তো সেই জন্য ওকে একটা মাস্ক দিয়ে দিই। আর কি হয় জানো তো, বাচ্চাদের মুখ যখন ওরা হাঁ করে থাকে তখন ধুলো ফুলো ঢুকে যায়, যার জন্য মাস্কটা দেওয়া থাকলে সেফটি। আর চশমাটা দিয়ে এই কারণে, যেহেতু সামনে বসে, যখন বাইক চালালে কি হয়, হাওয়াতে না কোনো পোকামাকড় চোখের মধ্যে ঢুকে গেলে চোখের অবস্থা খারাপ হয়। সকালে আমার একটা হেলদি ব্রেকফাস্ট, কাঁচা ছোলা, মটর সিদ্ধ, তার সঙ্গে স্যালাড আর একটা ডিমের কুসুম ভালো করে আর কি মেখে নিয়েছি। তো চলো, এটাই হলো আমার সকালের ব্রেকফাস্ট। এই যে বাচ্চারা সামনে বাইকে বসলে ওদের যে একটা চশমা দেওয়া খুব দরকার, এটা আমার বান্ধবীর কাছ থেকেই শিখেছি। আমার একটা বান্ধবী এরকম, তার ছেলে আর কি তার পাপার সঙ্গে এরকম বেরিয়েছিল, হঠাৎ করে চোখে একটা পোকা ঢুকে যায়, সেই চোখ যে কী অবস্থা হয়, ফুলে ঢোল হয়ে যায়। ডক্টর দেখিয়ে ওষুধ খায়, তারপর সেই চোখ ঠিক হয়। যার জন্য বাইরে ঘাটে গেলে চিকুকে না রাত্রিবেলা হলে এরকম একটা সাদা গ্লাস চশমা দিয়ে দিই, তাহলে অন্তত নিশ্চিন্ত থাকা যায়। তো যাই হোক, এদিকে কিন্তু কয়েকটা জামা কাপড় কেচে নিয়েছি, সেগুলো এখন এই যে এখানটাতে মেলে দিচ্ছি। আমার কোনো একটা ভিডিওতে অর্পিতা চৌধুরী আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছো, দীপা তুমি কি সানস্ক্রিন ব্যবহার করো? আমি ওশিয়া হার্বালের SPF +++ ওই সানস্ক্রিনটা ব্যবহার করে থাকি, ভীষণ ভালো, খানিকটা মেকআপের ফিনিশিং দেয়। ওই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে তুমি উপরে কম্প্যাক্ট পাউডার দিলে কিন্তু মুখটা পুরো ফাউন্ডেশনের মতন টাচ দেয়। আর সাপনাম খাতুন আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছো, দীপা তোমার ভিডিও প্রত্যেক দিনই ভালো লাগে, তবে সব সময় কমেন্ট করা হয়ে ওঠে না। আচ্ছা, নাকের উপরে ব্ল্যাকহেডস হলে সেটা কিভাবে রিমুভ করব? নাকের উপরে যখন থেকে তুমি দেখতে পাচ্ছ ব্ল্যাকহেডস হওয়া শুরু হচ্ছে, তখন থেকে কিন্তু ট্রিটমেন্ট করা উচিত, তা না হলে কিন্তু সেগুলো নাকের মধ্যে এমনভাবে চিপে যায়, ওই নাকের উপরে কালো কালো একটা ডট ডট হয়ে থাকে, সেগুলো কিন্তু সহজে উঠতে যায় না। সেই জন্য বলবো অল্প থাকতে থাকতে তুলবে। এখানে তুমি যে কোনো একটা ভালো স্ক্রাবার ইউজ করতে পারো, এভারউইথে স্ক্রাবার ইউজ করতে পারো, কিংবা লোটাস, আরও অনেক কিছু যেটা কোম্পানির তোমার সুবিধা হবে সেটা ইউজ করতে পারো। এছাড়া কিন্তু তুমি ওই যে কোনো একটা ক্লিনজার নিয়ে তার সঙ্গে একটু চালের গুঁড়ো নিয়ে নাকের দুপাশে, নাকের উপরেও কিন্তু মাসাজ করতে পারো। এতে কি হয়, ব্ল্যাকহেডসের ওই চারিধারগুলো কিন্তু একটু আলগা হয়ে যায়, তখন একটু যে কোনো একটা চিমটা দিয়ে চাপ দিলে কিন্তু ব্ল্যাকহেডসগুলো খুব সহজে বেরিয়ে আসে। আর এছাড়া তুমি একটা যে কোনো চারকোল পিল অফ ব্যবহার করতে পারো, ওটাও কিন্তু খুব ভালো। আজকে আর বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছিল না, ঘরে যতটুকু সবজি ছিল সেই সবজি দিয়ে একটুখানি খিচুড়ি মতন বানিয়ে নিচ্ছি, তার সঙ্গে বেগুন ভাজা। রাত্রিবেলায় এমনিতেও আমাকে রুটি তরকারি বানাতে হবে, সেই জন্য একবেলা আমরা চিকুর জন্য এইভাবেই শর্টকাটে খাবার বানিয়ে নিচ্ছি। চাল ডালটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, যত রকম সবজি ছিল টমেটো, আলু, একটা পটল, প্রত্যেকটা দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে নুন, চিনি, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা, জিরে, ধনে, সমস্তটাই কিন্তু অল্প অল্প করে দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে হাতে মাখা খিচুড়িগুলো কী যে টেস্ট হয়, কি বলবো তোমাদের। তার উপরেই এই সুস্বাদু রান্নাটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি ব্যবহার করছি আগারোর মাল্টিপারপাস ইলেকট্রিক কেটেল, যেটা খুব সহজেই কিন্তু তোমরা যে কোনো জিনিস রান্না করে নিতে পারো, সেটা ম্যাগি হোক কিংবা যে কোনো কিছু খুব সহজে কিন্তু বয়েল করে নিতে পারবে। আমার মনে হয় প্রত্যেকের কিচেনে এরকম একটা আর কি ইলেকট্রিক কেটেল থাকা খুব দরকার, খুব হেল্প হয় দেখবে। তো
তো যাই হোক, আমি কিন্তু এটা ব্যবহার করে অনেক উপকার পাচ্ছি। তোমাদেরকে বলবো, তোমরা এত সুন্দর কেউ প্রোডাক্টটা পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক শেয়ার করে রেখেছি, তোমরা কিন্তু নিয়ে নিতে পারো অ্যামাজন থেকে। তারপরে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে চিকুকে এখন এই যে ফোনটা দিয়েছি, তার কারণ রান্নাঘরে আমার কাজ বাকি আছে। আর গরম পড়েছে তো ঘরের এদিক ওদিক করে বেড়াচ্ছে, বেচারা ঘেমে যাচ্ছে। আর বেশি ঘেমে গেলে না ওই গলার মধ্যে ঘামাচি বেরিয়ে যাবে, সেই জন্য দেখো ওকে স্কুল থেকে এনে ওকে খাইয়ে দাইয়ে এখন ফোনটা দিয়েছি। ওর ফোন দেখতে দেখতে আমার কাজও হয়ে যাবে রান্নাঘরে, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, যেটা যেখানে ছিল আর কি। রান্নাঘরটাও আরও একটু গোছানোর ইচ্ছে আছে, দেখা যাক কবে গুছিয়ে নিতে পারি, তাহলে রান্নাঘরটা দেখতে আরও ভালো লাগবে। তো এই যে স্নান হয়ে গেছে, আর দেখলেই তো সকালে রান্নাবান্না করে নিয়েছি। আর কী পরিমাণে যে গরম পড়েছে কি বলবো, কিচ্ছু ভালো লাগছে না। আজকের থেকেই আর কি চিকু স্কুলে ছুটি পড়লো। তো এবার এই যে চিকুকে এখন সকাল বিকেল ওকে ভালো করে সময় দিতে হবে, ওকে পড়তে বসাতে হবে, তার কারণ স্কুল খুললেই আর কি ওদের এক্সাম শুরু হয়ে যাবে। এই প্রথম চিকুর মানে এই যে বাচ্চাদের যে মানে পড়াশুনোর যে জীবন শুরু হলো, এই যে এক্সাম জিনিসটা কি চিকু তো জানে না, এবার সেটা বুঝতে পারবে। তো ওকে যে কবে এগুলো শেষ করবো, বা ওর যা সিলেবাস দিয়েছে আমি তো দেখে অবাক যে ওকে কী করে এগুলো শেষ করাবো। আর ওদের হোমওয়ার্ক সেরকম কিছু দেয়নি, 2-1টা মতন দিয়েছে, সেগুলোই আর কি মোটামুটি 2 দিন বসলে হয়ে যাবে। এখন হোমওয়ার্ক কিচ্ছু আমি হাত দেবো না, আগে ওর বইয়ের যে সিলেবাসগুলো আছে সেগুলো একটু একটু করে কমপ্লিট করব, তারপর বাদবাকিগুলো। আর একটা ভালো জিনিস কিনেছি, যেটা তোমাদেরকে ভাবলাম শেয়ার করি। আর জানো তো, আজকে ভেবেছিলাম যে আজকে স্নান টান করে ফ্রেশ হয়ে একটা নতুন নাইটি পরবো। মানে ওই নাইটিটা আমাকে হচ্ছে কি মা দিয়েছিল আগেরবারে যখন গেছিলাম, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে আরও একটা জিনিস বলে নিই। বাড়িতে দেখবো ওই 30 টাকা, ওই 30 টাকা 100 টাকাওয়ালা যারা আসে তাদের কাছ থেকে আমি একটা কাচের জার নিয়েছি। আর আমি ফার্স্টে ভেবেছিলাম যে যেহেতু বাড়ির সামনে হাঁকছে, গিয়ে দেখি যদি কিছু ভালো লাগে তো নেবো, না তো নেবো না। আর এমনি তো ওই রোদের মধ্যে যে গাড়িটা দাঁড়িয়েছে না, আমি তো একটা গামছা চাপা দিয়ে গেছি, তাও দরদর করে ঘেমে যাচ্ছে, এত গরম। তাও ওখানে জারগুলো এত কিউট, এত ভালো লাগলো, আমি না নিয়ে আর পারলাম না। জানি না কী রাখবো, কিংবা রান্নাঘরে কোথায় রাখলে দেখতে ভালো লাগবে, কিচ্ছু জানি না, শুধু নিয়েছি। চলো তোমাদেরকে একটু করে ব্যাক ক্যামেরা করে আগে দেখাই। এই যে নাইটিটা দেখতে পাচ্ছ, এটা সেই মা দিয়েছিল। তো নাইটিটা হচ্ছে গিয়ে ভাবলাম আজকে পরবো, কিন্তু দেখো যা গরম, আর ইচ্ছে হলো না। এই যে দেখতে পাচ্ছ, বাড়ি থেকে আসার আগেই আমি সমস্তটা মানে হাতা নিচের দিকে সব সেলাই করে এনেছিলাম। প্রিন্টটা কিন্তু খুব সুন্দর। তো এই আর কি, আর হাতার দিকে এরকম রয়েছে, সামনের গলাটা এরকম চৌকো মতন গলা। এখন এই গরমের সময় না সব থেকে কমফোর্ট ড্রেস হলো নাইটি। আর একটা জিনিস দেখাই, আর এই যে দেখো কাচের জারগুলো নিয়েছি, এত সুন্দর দেখতে কি বলবো। টেবিলের উপরে রয়েছে, এই যে দেখো কি দারুণ দেখতে না, এত কিউট লেগেছে। আর এইগুলো না ফার্স্ট টাইম ভাবলাম যে আমার কাছে কি দাম বেশি নিল, আমি অনলাইনে সার্চ করে দেখছি কি দাম আরও দ্বিগুণ বেশি। এই যে, আর এই ঢাকনাটা কিন্তু একটা সেই টিন যেরকম হয় সেরকমই আর কি, ভীষণ সুন্দর ঢাকনাগুলো। এই দেখো জারগুলো একদম অসাধারণ হয়েছে, এত কিউট কিউট না, তুমি যেখানে রাখবে ভালো লাগবে, তবে ভিতরে জিনিস থাকলে আরও বেশি ভালো লাগবে। অনলাইনে আমি সেম জিনিস দেখলাম, তবে এতটা কিন্তু এই যে মানে গোল শেপটা একটু ছোটো মতন, আর এই যে ডিজাইন করাগুলো কিন্তু নেই, যেটা এখানটাতে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে মুখটা এরকম ছোটো মতন, খুব ছোট না, দেখতে পাচ্ছ পুরো আমার 1 হাত, অনেকটাই বড় আর কি। আরও কয়েকটা টুকটাক জিনিসও অর্ডার করে দিয়েছি, সমস্তটা এলে যখন রান্নাঘরটা সাজাবো, আশা করছি আরও তখন দেখতে ভালো লাগবে তোমাদের। এবার তোমাদেরকে বলি এই জারগুলোর দাম কত নিয়েছে। জানি তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে যে দিদিভাই এটার দাম কত বলো। এটা কিন্তু এক একটা দাম নিয়েছে 25 টাকা করে। আমি ফার্স্টে বললাম 20 টাকা করে নাও, উনি তো নেবেই না। আর জানোই তো যারা এরকম মানে বিক্রি করে ফ্যানে করে আর কি, ওরা কিন্তু দাম কমায় না, যা ফিক্সড রেট সেটাই থাকে, 1 টাকাও কমায় না। তো বলে আমি ভাবলাম যে না বেকার নিয়ে নিই, যা হয় হবে। তো এখন বুঝতে পারছি যে না নেওয়াটা কিন্তু লাভ হয়েছে, ভীষণ সুন্দর আর কি, তোমরা তো দেখলেই। মোটামুটি আমি 4টে নিয়েছি, 100 টাকা নিয়েছে। আর আরও কিন্তু ছিল, তারপরে মনে হলো যে না বেশি নেবো না, এই কটাই থাক। আবার সুন্দর সুন্দর মানে কাচের বাটিও ছিল, সেগুলো 20 টাকা করে পিস। আমি ওনার কাছ থেকে কিন্তু অলরেডি আমার 6টা নেওয়া রয়েছে, মোটা মোটা কিন্তু বাটিগুলো, তো সেইগুলোই আর কি
দেখছিলাম আরও অনেক কিছুই ছিল, তবে ওই রোদের মধ্যে আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছিল না, তার উপরে রান্নাবান্না ছিল, সেই জন্য আমি এই কটা নিয়েই চলে এসেছি। আরও বলেছি যে ছোট ছোট যে প্লাস্টিকের জার পাওয়া যায় সেইগুলো যাতে নিয়ে আসে। তো যাই হোক, চলো আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধেবেলা। সারাদিন এই বীভৎস গরমের পরে সন্ধ্যের দিকে যখন এই যে একটা ঝমঝমিয়ে বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো, দারুণ লাগছিল। কিন্তু জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা উপভোগ করছিলাম। তো চলো আজকের মতো টাটা।